নমস্কার, স্মার্ট লার্নিং চ্যানেলে সকলকে স্বাগত। আজকে আমরা জিওটেকটনিকের পরবর্তী গুরুত্বপূর্ণ অধ্যায় ভাঁজ এবং চ্যুতি এই দুটো অধ্যায় ডিটেলে আলোচনা করব। তো ভাঁজ, প্রথমে আমরা ভাঁজ সংক্রান্ত আলোচনাটা করব। তো আমরা জানি ভূভন্তরে বিভিন্ন রকমের শক্তি কাজ করে, অন্তর্জাত শক্তি এবং বাইরে বহির্জাত শক্তি, বিভিন্ন রকমের শক্তি কাজ করে। তো শিলাস্তরের মধ্যে বিভিন্ন বলি বা বিভিন্ন যে কৌণিক বিন্যাস, সেই গঠনকে মূলত ভাঁজ বলা হয়। আর্থার হোমস এই সংক্রান্ত বিভিন্ন রকম কথা বলেছেন। আর্থার হোমসের কথা যদি আমরা বলি, fold means bucking, bending and contortion of rocks by a group of very complex process. তো একটা জটিল প্রক্রিয়ার মধ্য দিয়ে এই ভাঁজের উৎপত্তিটা হয়। তো ভাঁজ যখন তৈরি হয়, ভাঁজের যে কজ রয়েছে, কারণ রয়েছে, ভাঁজ উৎপত্তির যে কারণগুলো রয়েছে, তার মধ্যে প্রথমেই যে বিষয়টা আসবে সেটা হচ্ছে মহীসঞ্চরণ, কন্টিনেন্টাল ড্রিফট। তো কন্টিনেন্টাল ড্রিফট যখন হয়, আমরা জানি কার্বনিফেরাস এর সময় প্যানজিয়া ছিল এবং প্যান্থালাসা ছিল। তারপর মেসোজোইকের টাইম থেকে সেটা বিচ্ছিন্ন হতে শুরু করে এবং তার ফলে মহাসাগরের তলদেশে যে পলি, সেই চলনের কারণে ভাঁজ প্রাপ্ত হয় এবং ভঙ্গিল পর্বত সৃষ্টি হয়। এবং রকি, আন্দিজ, হিমালয়, এই যে পর্বতগুলো হয়েছে, ভঙ্গিল পর্বত, সেটা এই কারণেই কিন্তু হয়েছে। মহীখাতের সংকোচন একটা কারণ, যদিও এর সাথে রিলেটেড বিষয়। তো মহীসঞ্চরণ, সঞ্চরণ। 2 নম্বর হচ্ছে মহীখাতের সংকোচন। কোবার মহীখাতের কথা বলেছেন এবং মহীখাতে যত পলিরাশি সঞ্চয় হতে থাকে, সে নিচে একটা প্রেসার তৈরি করে, নিচে একটা চাপ তৈরি করে এবং এই নিচে চাপ পড়লে এই দুটো ভূমিভাগ, যেটাকে উনি ক্রেটন নাম দিয়েছিলেন, সেই দুটো ভূমিভাগ কিন্তু পরস্পরের নিকটবর্তী হয়। ঠিক একটা কাগজকে ধরে তার মাঝে যদি আঙুল দিয়ে চাপ দিই, তাহলে কাগজের দুটো প্রান্ত কিন্তু মুখোমুখি সামনের দিকে চলে আসবে। তো এই যে প্রসেসটা, এটাই কিন্তু কোবারের মহীখাত তত্ত্বে বলা হয়। আমরা পর্বত উৎপত্তির তত্ত্ব যখন আলোচনা করব, তখন এইগুলো আরও ডিটেলে আলোচনা করব। তো মহীখাত তত্ত্ব অনুযায়ী এইভাবে কিন্তু দুদিকে পার্শ্বচাপটা তৈরি হয় নিচে চাপ দেওয়ার ফলেই, এবং সেখানে আস্তে আস্তে কিন্তু ভাঁজ প্রাপ্ত হয়ে ভঙ্গিল পর্বতের উৎপত্তি হয় এবং সেইটাই একটা ভাঁজের আমরা কারণ হিসেবে বলতে পারি। এবং অবশ্যই পাত সঞ্চালন তত্ত্ব আসবে, যে সামুদ্রিক মহাসাগরীয় যে পাত, সেগুলো চলাচল করে এবং তার ফলে অভিসারী পাত সীমান্তের দুটো পাতের মধ্যবর্তী যে অংশ, তার মধ্যে সমুদ্রের যে পলিস্তর, সেটা কুঞ্চিত হয়ে ভাঁজের সৃষ্টি হয়। তো হিমালয় উৎপত্তিটা উদাহরণ হিসেবে বলা যায়। এছাড়া আর একটা খুব গুরুত্বপূর্ণ তত্ত্ব আছে, সেটা হচ্ছে তাপীয় সংকোচন মতবাদ। বলতে পারবেন এটা কে দিয়েছিলেন? তাপীয় সংকোচন, জেফ্রি। হ্যাঁ, তাপীয় সংকোচন মতবাদ। এখানে জেফ্রি কি বলছেন, মানে এখানে কি হয় বিষয়টা? জেফ্রি বলেছে যে ভূগর্ভের ভিতরে যে 400 কিলোমিটারের নিচে যদি মানে ওটা ঠান্ডা হয়ে যায়, তাহলে নিচেটা ঠান্ডা হয়ে যাওয়ার জন্য উপরের শিলা অংশ ভাঁজ করতে হবে। না, উপরের অংশটা ঠান্ডা হওয়ার জন্য ভাঁজ করে আর কি। হ্যাঁ, মানে পরিষ্কার কিছু একটা হবে। উপরিভাগ শীতল হয়ে যায়, কঠিন হয়ে যায়, সংকুচিত হয়ে যায়। তো উপরের অংশটা অনেক বেশি সংকুচিত হচ্ছে, তখন একটা টান তৈরি হয়, একটা সংনমন তৈরি হয় এবং এই যে সংকোচন হলো, সংকুচিত হয়ে গেল, তাপ বিকিরণের প্রভাবে সংকুচিত হয়ে গেল, এর ফলে ভূত্বক কুঞ্চিত হয়ে পড়ে। এর ফলে ভাঁজটা তৈরি হয়, অর্থাৎ তাপীয় সংকোচন মতবাদ। জেফ্রি এভাবে বলেছেন যে এই সংকোচনের কারণেই ভাঁজটা তৈরি হয়। এছাড়া
তেজস্ক্রিয় মতবাদ একটা রয়েছে। তেজস্ক্রিয় মতবাদ, এটা বলতে পারবেন কে দিয়েছিলেন তেজস্ক্রিয় মতবাদ? তেজস্ক্রিয় মতবাদ, এই তেজস্ক্রিয় মতবাদটা দিয়েছিলেন জলি। এটা জলি দিয়েছিলেন, হ্যাঁ জলি দিয়েছিলেন। তিনি বলছেন কি, তেজস্ক্রিয় পদার্থ বিকিরিত করে, বিদারণ হয়, আলফা বিটা গামা রশ্মি বেরিয়ে আসে সেখান থেকে, এবং সেই যে তাপ শিলাস্তরকে নমনীয় করে দেয়। তো শিলাস্তরকে নমনীয় করে দেয়, আর সাগরের জল তার সংস্পর্শেতেও কিন্তু শিলাস্তর প্রশমিত হয়ে যায়, কঠিন হয়ে যায়। তো এই যে বিকিরণ হচ্ছে, তার ফলে বিকিরণের ফলে শিয়াল স্তরের ওপর চাপ পড়ে, প্রেসার পড়ে, এবং ভূমিভাগ ভাঁজ প্রাপ্ত হয়। তো টেম্পারেচার এখানে একটা ফ্যাক্টর হয়ে যাচ্ছে, এবং সমুদ্রের জল সেটাও কিন্তু এই মতবাদের মধ্যে আসছে। তেজস্ক্রিয় সমুদ্রের জল সেই তাপটাকে সংকুচিত করে দেয়, সমুদ্রের জলটা বাষ্পীভূত হয়ে যায়, সেটা সংকুচিত হয়ে যায় শিলা, কঠিন শিলার উপর। তো ক্রমাগত এই তাপ দেয়া এবং সংকোচন হওয়া, তাপটার জন্য প্রসারণ হচ্ছে, আবার জলের সংস্পর্শে সংকোচন হচ্ছে। তো এই যে সংকোচন প্রসারণ, এই সংকোচন প্রসারণের ফলে কিন্তু ভাঁজ তৈরি হচ্ছে, এটা মনে করা হয়। তো জলি এই তেজস্ক্রিয় মতবাদটা দিয়েছিলেন। আর আমরা জানি পরিচলন স্রোত মতবাদ, পরিচলন স্রোত এটাও খুব গুরুত্বপূর্ণ একটা মতবাদ। আর্থার হোমসের পরিচলন স্রোত মতবাদ রয়েছে, যে অ্যাস্থেনোস্ফিয়ারের গলিত ম্যাগমা, সেখানে পরিচলন স্রোত তৈরি হয়, এবং সেই ঊর্ধ্বমুখী স্রোতের যে চাপ, তার ফলে উত্তল ভাঁজ তৈরি হয়। অর্থাৎ পরিচলন স্রোতটা যেখানে গিয়ে ধাক্কা দিচ্ছে ভূপৃষ্ঠের সাথে, সেইখানে উত্তল ভাঁজ তৈরি হয়, এবং যেখানে অবনমিত হচ্ছে সেখানে অবতল ভাঁজ তৈরি হয়। অর্থাৎ এই যে অংশটা আমরা জানি, ভাঁজের যে উত্তল এবং অবতল অংশ, ঊর্ধ্বভঙ্গ এবং অধোভঙ্গ, এই যেখানে পরিচলন স্রোত ঊর্ধ্বমুখী চাপ দিচ্ছে সেখানে শিলা বেঁকে গিয়ে ঊর্ধ্বভঙ্গ তৈরি হচ্ছে, এবং যেখানে অবনমিত হচ্ছে সেইখানে কিন্তু একটা খাতের সৃষ্টি হচ্ছে, বা আমরা যেটা অধোভঙ্গ বলি সেটা তৈরি হচ্ছে। তো এটা আমরা জানি আর্থার হোমসের মতবাদ। আমরা এটাও আর্থার হোমসের মতবাদ হোক, বা এই যে কোবারের মহীখাত তত্ত্ব, এগুলো সব আমরা পর্বত উৎপত্তির তত্ত্বতে পড়ব, কারণ ভঙ্গিল পর্বত মানেই ভাঁজ। তো এই তত্ত্বগুলোর কথা কিন্তু আবারও আসবে। এছাড়া আগ্নেয় উদ্বেদ আমরা জানি যে ভূঅভ্যন্তরের ম্যাগমা ওপরে উঠে আসতে থাকে, এবং কখনো সেটা ফাটলের মধ্যে সঞ্চিত হয়ে পড়ে। তো যখনই ফাটলের মধ্যে সঞ্চিত হয়ে পড়ছে, সেটা ভূপৃষ্ঠ পর্যন্ত আসতে পারছে না, তখনই বিভিন্ন আগ্নেয় উদ্বেদ তৈরি হয়, এবং তাদের যে প্রেসার, তাদের যে চাপ, সেই চাপের কারণে কিন্তু শিলাস্তর বাঁক সৃষ্টি হয়, শিলাস্তরে ভাঁজ সৃষ্টি হয়। তো আমরা বলতে পারি যেমন ল্যাকোলিথ যদি আসে, তাহলে কিন্তু সেখানে এরকম একটা প্রেসার তৈরি হবে, এবং সেটা কিন্তু উপরের যে শিলাস্তরটা আছে সেটাকে কিন্তু এরকম বাঁকিয়ে দেবে, কারণ এটা পুরোটাই আগ্নেয় উদ্বেদ। এর যে চাপ, এই চাপের কারণে কিন্তু উপরের যে শিলাস্তর সেটা কিন্তু বেঁকে যাবে। তাহলে এতগুলো কারণ আছে ভাঁজ সৃষ্টির কারণ। এছাড়া লবণের কারণেও হতে পারে, লবণ গম্বুজের কারণেও কিন্তু এটা হয়। লবণ যদি কেলাসিত হয় এবং কেলাসিত হয়ে যদি গম্বুজে পরিণত হয়, সেম এখানেও যেমন এখানে ম্যাগমাটা এরকম উত্তল আকার ধারণ করছে, তার জন্য বেঁকে যাচ্ছে শিলাস্তরটা। আর লবণ গম্বুজও যদি তাই হয়, কেলাসিত হয়ে এরকম একটা বক্রতা সৃষ্টি করে, তাহলে সেখানকার যে শিলাস্তর, সেই শিলাস্তরটাও কিন্তু এরকম, সেই জায়গাটা এরকম ছিল, পরে দেখা যাবে এখানটা এরকম বেঁকে যাচ্ছে। এরকম লম্বা সমান ছিল, সেখান থেকে এরকম বাঁক তৈরি হয়ে যাবে, কারণ এখানে একটা লবণ কেলাস তৈরি হয়েছে। তো এটার কারণেও কিন্তু ভাঁজ তৈরি হতে পারে। এখন এগুলো খুব কমন বিষয়, আমরা জানি এগুলো কম বেশি ভাঁজ, কিন্তু আমাদের এখানে প্রশ্ন কীরকম হতে পারে যে নিম্নলিখিত কোন পদ্ধতিগুলির ভাঁজ, মানে কোন পদ্ধতিটি ভাঁজ তৈরির কারণ নয়।
এখন আমরা যদি ভাঁজ তৈরির কারণ কোনগুলো সেটা না জানি, তাহলে কিন্তু সেটা খুঁজে বার করা সেটা কিন্তু একটু কঠিন হয়ে যায়। সেই জন্য আমাদেরকে কম বেশি এগুলো জানতে হবে যে কোনটা কিসের কারণ, কোনটার ফলে কি হয়, সেটা আমাদেরকে স্পষ্ট জানতে হবে। এবার আমরা তেজস্ক্রিয়টা আরেকবার বলবো। দেখুন, তেজস্ক্রিয় বিকিরণে খুব সাধারণ বিষয় বলা হচ্ছে, যে একটা তেজস্ক্রিয় পদার্থ আছে, সেখান থেকে রশ্মি বিকিরিত হয়, সবসময় তেজস্ক্রিয় বিকিরণ হয়, আলফা বিটা গামা রশ্মি বেরিয়ে আসে, তার তাপটা যথেষ্ট বেশি তাপ। তো সেই তাপের কারণে শিলাস্তরের ওপর, শিলাস্তরে কিন্তু তাপটা পৌঁছাচ্ছে, শিলাস্তর তাপ পৌঁছাচ্ছে মানে শিলাস্তর সেখানে প্রসারিত হবে। আবার সেই শিলাস্তর সেটা যদি সামুদ্রিক অঞ্চলে থাকে, তাহলে সমুদ্রের জলের সংস্পর্শে সেটা কিন্তু সংকুচিত হবে। তাহলে এই যে ক্রমান্বয়ে প্রসারিত হচ্ছে এবং সংকুচিত হচ্ছে, এইটার কারণে কিন্তু সেখানে একটা ভাঁজ তৈরি হবে। সেখানে শিলাস্তরটা একটা স্তরের সাথে একটা স্তরে কিন্তু একটা ভাঁজ তৈরি হবে। তো এটাই হচ্ছে, মানে ছোট করে যদি বলা হয় যে তেজস্ক্রিয় বিকিরণ, জলি যে মতবাদটা দিয়েছেন, ক্রমান্বয়ে এই জিনিসটা সংকোচন প্রসারণের কারণে ভাঁজ তৈরি হয়। ঠিক আছে? হ্যাঁ, এটা হলো। এবার আমাদের ভাঁজের বিভিন্ন যে স্ট্রাকচারাল এলিমেন্ট আছে, ভাঁজের যে বিভিন্ন গাঠনিক উপাদান আছে, সেইগুলোতে চলে আসতে হবে। তো এগুলো আমরা কম বেশি জানি, এখানে একবার রিভিশন করে নেব। প্রথমত ঊর্ধ্বভঙ্গ এবং অধোভঙ্গ, অ্যান্টিফ্রম এবং সিনফ্রম। অ্যান্টিফ্রম এবং সিনফ্রম, তো এটা আমরা জানি। ঊর্ধ্বভঙ্গ, ভাঁজের উত্তল আকারের যে অংশটা সেটা ঊর্ধ্বভঙ্গ, এবং নিম্নের যে অংশটা সেটা হচ্ছে অধোভঙ্গ, অবতল অংশটা হচ্ছে অধোভঙ্গ। এবার এইখানে একটা ওয়েভ লেন্থ বলে ব্যাপার আছে, তরঙ্গ দৈর্ঘ্য। এটা বলতে পারবেন তরঙ্গ দৈর্ঘ্য এখানে কোনটা? ওয়েভ লেন্থ। দুটি ঊর্ধ্বভঙ্গ, মাঝখানে যে গ্যাপ থাকে ওটাই ওয়েভলেন্থ। হ্যাঁ, ঠিক। অর্থাৎ এই ভাঁজের অংশটাকে একটা আমরা যদি তরঙ্গ হিসেবে ধরি, একটা তরঙ্গ এটা, তো এখানে ঊর্ধ্বভঙ্গ এবং আরেকটা এখানে ঊর্ধ্বভঙ্গ আছে, তো তাদের মাঝ বরাবর তাদের যে অ্যাক্সিস আছে, অ্যাক্সিস পয়েন্ট, সেই দুটোর যে দূরত্ব, এই টোটাল দূরত্বটাকে বলা হচ্ছে ভাঁজের ওয়েভ লেন্থ। এটা হলো। এবার আমাদের হিঞ্জ পয়েন্ট এখানে খুব সুন্দর দেখানো আছে, অর্থাৎ যেটাকে আমরা গ্রন্থি বিন্দু বলি। একটা শিলাস্তর বক্র হয়ে গিয়ে, বাঁকা হয়ে গিয়ে ভাঁজ তৈরি করে, বেঁকে গিয়ে ভাঁজ তৈরি করে। তো যেখানে বক্রতাটা সব থেকে বেশি থাকে, সবচেয়ে বেশি বাঁক যেখানে হয়, সেই জায়গাটাতে বলা হয় গ্রন্থি বিন্দু বা হিঞ্জ পয়েন্ট। আমরা এখানে হিঞ্জ পয়েন্টটা দেখতে পাচ্ছি, এই জায়গাটাতে ভাঁজটা সব থেকে বেশি, এইটাকে বলা হচ্ছে হিঞ্জ পয়েন্ট, গ্রন্থিবিন্দু। এবার দুই বা তার বেশি গ্রন্থিবিন্দুর সংযোগকারী যে রেখা, অর্থাৎ এই পুরো একটা ভাঁজ রয়েছে, এই জায়গাটাতে সব থেকে বেশি বক্রতা, এই জায়গাটাতে। তো এখানে এটাকে আমরা একটা লাইন দিয়ে যোগ করছি, ভাঁজের সেই সব থেকে বেশি বক্র জায়গার যে বিন্দু, সেইটাকে আমরা একটা রেখা দিয়ে যোগ করছি, তাকে আমরা বলছি হিঞ্জ লাইন বা গ্রন্থি বিন্দু। এখানে পরিষ্কার দেখানো আছে, আশা করছি এটা পরিষ্কার বুঝতে পাচ্ছেন যে বক্রতা, সর্বোচ্চ বক্রতাযুক্ত অংশকে যে লাইন দিয়ে যোগ করা হচ্ছে সেটা হচ্ছে হিঞ্জ লাইন। এবার এই যে অংশটা, এই যে অঞ্চলটা, এই অঞ্চলটাকে বলা হচ্ছে হিঞ্জ জোন। অর্থাৎ যেমন একটা বাউন্ডারি হয়, সেই বাউন্ডারির আশপাশের যে এলাকাটাকে আমরা সীমান্ত অঞ্চল বলি। তাহলে বক্রতার আশপাশের যে অঞ্চলটা, এই যে জায়গাটা, এইটা হচ্ছে হিঞ্জ জোন।
স্যার একটা কোশ্চেন ছিল, হ্যাঁ বলুন। বলছি স্যার আগ্নেয় শিলাতে কি ভাঁজ হয়? আগ্নেয় শিলাতে ভাঁজ হয় কি না? হ্যাঁ হ্যাঁ, স্যার। আগ্নেয় শিলা যদি খুব বেশি প্রেসার হয় সেখানে দেখতে পাওয়া যেতে পারে। মানে পাললিক শিলার মতো এত বেশি ভাঁজপ্রাপ্ত হবে না, কিন্তু সেখানে অবশ্যই এটা ডিপেন্ড করছে কতটা শক্তি, কতটা এনার্জি এখানে কাজ করছে তার উপর নির্ভর করছে। ঠিক আছে, সেটা যদি খুব বেশি পরিমাণে হয় তাহলে সেখানে হতে পারে। তবে হ্যাঁ, বিষয়টা হচ্ছে কি, এখানে কিন্তু এত সুন্দর ভাঁজ প্রাপ্ত অংশ আমরা দেখতে পাবো না, সেটা কিন্তু তার আগেই ভেঙে যাবে। কারণ এই যে শিলার প্রকৃতির লেয়ার, উপরেও অনেকটা নির্ভর কারণ করে। হ্যাঁ, কারণ হচ্ছে কি এখানে কেন বলুন তো, এটা পাতের মতো যে লেয়ারগুলো আছে, এই লেয়ারিংয়ের জন্য কিন্তু ভাঁজ প্রাপ্তিটা হচ্ছে। যদি এত লেয়ার না থাকতো তাহলে কিন্তু ভাঁজগুলো এরকম স্পষ্ট হতো না। একটা আগ্নেয় শিলার উপর যখন দুটো প্রেশার আসবে, সেখানে মূল কারণ হচ্ছে খুব বেশি ভাঁজ আমরা দেখতে পাবো না, তার কারণ হচ্ছে সেখানে কিন্তু লেয়ার নেই। এই যে স্তর, এই যে লেয়ার, এই জিনিসটা তার মধ্যে নেই, তো সেটা সংকুচিত হয়ে যাবে। ঠিক আছে, ইলাস্টিক রিবন্ড থিওরিতে যেরকম বলা হয় যে সেটা সংকুচিত হবে। প্রথমত সেটা প্রচণ্ড হয় সংকুচিত হবে, নয় প্রেশারের ফলে দুদিকে খুব বেশি প্রসারিত হয়ে যাবে। কোথাও প্রসারিত হওয়া মানে কোথাও সংকুচিত হওয়া, তো প্রসারিত হয়ে যাবে, এবং যখনই কিছুটা রিলিজ হবে তখনই কিন্তু সেখানে ম্যাক্সিমাম ফাটল তৈরি এবং চ্যুতির তৈরি হওয়ার সম্ভাবনা হবে। ঠিক আছে, সেখানে কিন্তু খুব একটা ভাঁজের থেকেও চ্যুতি হওয়ার প্রবণতাটা বেশি দেখতে পাওয়া যাবে, কারণ সেখানে এই স্তরায়ন তলটা নেই, এক একটা লেয়ার সেখানে নেই। তো এই জন্য আমরা সাধারণত এই পাললিক শিলাতে এটা বেশি দেখতে পাই। তো যদি কোনো কারণে আগ্নেয় শিলার ক্ষেত্রে সেটা যদি কিছুটা নমনীয় হয়, সেক্ষেত্রে কিছুটা দেখতে পাই, কিন্তু পেতে পারি, কিন্তু এতটা সুন্দর ভাঁজ সেটা কিন্তু পাললিক শিলাতেই দেখা যাবে, সেটা আগ্নেয় শিলাতে হবে না। স্যার আপনি যে বললেন এই যে উদ্ভিদের কথাগুলো, ওইগুলো তো সেই ল্যাকোলিথ, লোপোলিথ, ওই ভূমিরূপগুলো, হ্যাঁ, ওই তাহলে ভূমিরূপগুলো, ওগুলো ওই ভূমিরূপগুলো তো ভাঁজ তৈরি করছে না। ওই ভূমিরূপগুলো তৈরি হচ্ছে মানে শীতলতা প্রাপ্ত হয়ে আকৃতিটা ওরকম হয়ে যাচ্ছে। ওগুলো তো প্রেশারের কারণে ভাঁজ হচ্ছে না। আমরা ভাঁজ যখন তৈরি হচ্ছে, দেখুন এই, আমি একটা কথা বলি, এই স্ট্রাকচারটা আপনি দেখে বলছেন এটা ভাঁজ না, এই স্ট্রাকচারটা ভাঁজ নয়। ভাঁজ হচ্ছে কোনো একটা সময় সেই জায়গাটা সমতল ছিল, কিন্তু দুদিকে প্রেশারের কারণে সেইখানে সেটা বক্রতা প্রাপ্তি হয়েছে, এইটাকে আমরা বলছি ভাঁজ। কিন্তু আপনি বলছেন কি এইখানে ম্যাগমাটা বেরিয়ে এসেছে, তার ফরমেশনটা এরকম, তার ফরমেশনটা এরকম উঁচু নিচু, তো এটা তো ভাঁজ নয়। কি বলছি বুঝতে পেরেছেন? হ্যাঁ স্যার ল্যাপোলিথ এগুলো যে হচ্ছে ওটাই ভাঁজ ভাঁজ প্রাপ্ত হতে সাহায্য করছে হ্যাঁ, সেটা তো শিলাস্তরটাকে। আলাদা বিষয়, সেটা সেটা তো আমি এইমাত্র বললাম ভাঁজ সৃষ্টির কারণ, যে যখন এরকম আমরা ব্যাঙের ছাতার মতো একটা উদ্ভিদ তৈরি হতে দেখব, যে যার মধ্যে এরকম ধরনের এরকমভাবে সমান্তরাল অবস্থায় শিলাস্তরটা ছিল, কিন্তু যখনই ম্যাগমাটা বেরিয়ে এসে এইখানে চাপটা দেবে, তখনই কি হবে, এই শিলাস্তর যেটা ছিল সেটা এরম বেঁকে যাবে, সেটা এরম বেঁকে যাবে, তো সেটা একটা ভাঁজ তৈরির কারণ। কিন্তু এই যে আগ্নেয় উদ্ভিদটা, এটাকে তো আমরা ভাঁজ বলছি না, এটা জাস্ট একটা ভূমিরূপ, এটা ভাঁজ নয়। ঠিক আছে, এটা ভাঁজ তৈরির কারণ। বুঝতে পেরেছি, আপনি উদ্ভিদ বললেন তো ওই সেই হ্যাঁ, জন্য আমি জিজ্ঞেস করলাম। হ্যাঁ, তো ব্যাপারটা হচ্ছে এরকম। আচ্ছা, আমরা আরও যেসব ভাঁজের অংশগুলো আছে সেগুলোতে চলে যাব। বাহু, লিম্ব, ভাঁজের এই যে অক্ষ রয়েছে, ভাঁজের ঠিক মাঝ বরাবর একটা যে অংশ অ্যাক্সিস, এই জায়গাটা পুরো, তার দুদিকের যে অংশ সেটা হচ্ছে বাহু, ভাঁজের দুদিকের বাহু। তো এই দুটো গুরুত্বপূর্ণ বিষয়। আর হচ্ছে নতি এবং আয়াম, ভাঁজের নতি এবং আয়াম। তো অনুভূমিক স্তর অর্থাৎ এই যে অংশটা, এই যে উপরের যে প্লেন, অনুভূমিক স্তর, তার সাথে ভাঁজটা যে কোণ তৈরি করছে, ভাঁজের বাহুটা যে কোণ তৈরি করছে, এইটাকে আমরা বলছি ভাঁজের নতি। এই অনুভূমিক স্তরের সাথে যে কোণে বাহুটা হেলে থাকছে, এইটাই হচ্ছে তার নতি। তো শিলার নতি পরিমাপক একটা যন্ত্র আছে, সেটা কি বলুন তো? ক্লাইনোমিটার। ক্লাইনোমিটার।
ক্লাইনোমিটার এবং এস রে কম্পাস, এই দুটোর সাহায্যেই শিলার নতিটা পরিমাপ করা সম্ভব হয়। ঠিক আছে, আর আয়াম কাকে বলে একটু বলুন। চ্যুতিতল আর অনুভূমিক তল যে রেখা বরাবর মিলিত হচ্ছে সেটা বলা যায় না, এটা তো ভাঁজের কথা এলো, চ্যুতির কথা তো আসবে না ডেফিনেশনে। না না, হ্যাঁ সরি, ভুল হয়েছে, চ্যুতিতল না, মানে এই ভাঁজের যে তলটা অনুভূমিক তলের সঙ্গে ভাঁজের যে তলটা যে রেখা মানে বরাবর মিলিত। শিলাস্তর বা আমরা বলতে পারি স্তরায়ন্তল। ঠিক ঠিক। স্তরায়ন্তলটা অনুভূমিক তলকে যে রেখা বরাবর ছেদ করছে, অনুভূমিক তল যে রেখা বরাবর মিলিত হয় তাকেই বলা হয় এইটা আয়াম। একদমই এটা, এই যে অংশটা এটাই হচ্ছে আয়াম, এটাই হচ্ছে আয়াম। এবং আয়াম সবসময়তেই নতির সাথে কিন্তু সমকোণে অবস্থান করে, এটা খুব স্বাভাবিক ব্যাপার। নতির এই যে কোণটা, এই তার সাথে এটা কিন্তু এই যে অংশটা, যে তলটা আয়াম, সেটা কিন্তু সবসময়তেই সমকোণে অবস্থান করছে। তো শোনা গেল না, কেটে গেল, আরেকবার বলুন। পরিষ্কার হলো না। হ্যালো, আচ্ছা, তো আরও পরের যে অংশগুলো আছে সেগুলোতে চলে যাব। ভাঁজের ক্ষেত্রে আমরা অ্যান্টিক্লাইনোরিয়াম, সিনক্লাইনোরিয়াম, ঊর্ধ্বভঙ্গের মধ্যে যখন অনেকগুলো আরও ঊর্ধ্বভঙ্গ অধভঙ্গ থাকছে তখন সেটাকে আমরা অ্যান্টিক্লাইনোরিয়াম বলছি, অর্থাৎ একটা ঊর্ধ্বভঙ্গ তার মধ্যে এরকম যে অংশগুলো আছে অ্যান্টিক্লাইনোরিয়াম, এবং অর্ধভঙ্গের মধ্যে যখন এরকম অনেকগুলো ঊর্ধ্বভঙ্গ অধভঙ্গ থাকে সিনক্লাইনোরিয়াম আমরা বলছি। এবার যে বেসিক যে ভাঁজগুলো রয়েছে, বিভিন্ন টাইপের যে ভাঁজগুলো রয়েছে সেগুলোতে আমরা একটু চলে যাব আস্তে আস্তে। বিভিন্ন আরও অনেক কিছু রয়েছে, ভাঁজ চ্যুতি দুটো অধ্যায়তেই অনেক আলাদা আলাদা বিষয় রয়েছে, তো সেগুলো আমরা এক এক করে আলোচনা করব। প্রথম হচ্ছে সিমেট্রিক্যাল ফোল্ড বা প্রতিসম ভাঁজ। যে ভাঁজের অক্ষতলটা উলম্ব থাকে, এখানে একদম বাস্তব একটা উদাহরণ আমরা দেখতে পাচ্ছি। এটা হচ্ছে, এটাকে আমরা একটা সিমেট্রিক্যাল ফোল্ড বলতে পারি, বা যেটা বাংলাতে আমরা প্রতিসম ভাঁজ বলি, যেখানে অক্ষতলটা থাকছে উলম্ব, বাহু দুটোর দৈর্ঘ্য পরস্পর সমান থাকছে, দুটো বাহুর দৈর্ঘ্য পরস্পর সমান থাকছে, এবং নতি পরস্পর বিপরীত দিকে আছে, এর নতিটা এইদিকে, এর নতিটা এইদিকে। একে আমরা বলছি প্রতিসম ভাঁজ। কেন এটা তৈরি হয়? কারণ দুদিকের যে প্রেসার থাকে, দুদিকের যে সংকোচনকারী বল থাকে সেটা সমান থাকে, নিয়মিত থাকে, তো এই কারণে এই ধরনের ভাঁজটা তৈরি হয়। তো এরকম ধরনের ভাঁজের ক্ষেত্রে প্রতিসম শৈলশিরা বা উপত্যকা এটা আমরা তৈরি হতে দেখতে পাই, তো এটা খুব সাধারণভাবে প্রতিসম ভাঁজ। এবং অ্যাসিমেট্রিক্যাল ফোল্ড, যেখানে আমরা অপ্রতিসম ভাঁজটা দেখতে পাই, অর্থাৎ অক্ষতল হেলানো থাকে, এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যাসিমেট্রিক্যাল, অক্ষতলটা হেলে রয়েছে, বাহুর দুটো দৈর্ঘ্য অসমান হচ্ছে, এবং অসমান হচ্ছে ভিন্নমুখী নতি, এখানে এইদিকে নতিটা দুটো কিন্তু অসমান নতি আমরা দেখতে পাচ্ছি হয়েছে, তো একে আমরা বলছি অ্যাসিমেট্রিক্যাল ফোল্ড। এগুলো খুব সাধারণ বিষয়, আমরা এগুলো কম বেশি জানি। আর আইসোক্লাইনাল ফোল্ড বা সমপ্রবণ ভাঁজ বা সমনত ভাঁজ, যে ভাঁজের দুটো বাহু একই দিকে এবং সমান কোণে পরস্পরের সমান্তরালে থাকে তাকে বলা হচ্ছে কিন্তু সমপ্রবণ ভাঁজ। আচ্ছা, সমপ্রবণ অর্থাৎ আইসোক্লাইনাল আর সিমেট্রিক্যালের মধ্যে কি তফাৎ বলুন তো, বা কি মিল রয়েছে?
স্যার এই সমপ্রবণ ভাঁজটা একই কোণে নত থাকে, আর ওটা কিন্তু একই কোণে নত থাকে না। কোণ বলতে না, এখানে কোণের কথার থেকেও বাহু দুটো পরস্পর সমান। এটা দেখুন, এই সিমেট্রিক্যালের ক্ষেত্রে বাহু দুটো কিন্তু এরকম পরস্পরের সমান্তরাল নয়, এরা তো ক্রস করে যাবে এক সময়, তাই না? এটা কিন্তু সমান্তরাল নয়। এই ক্ষেত্রে বাহু দুটো কি এইরকমভাবে আছে, তাই না? বাহু দুটো কিন্তু পরস্পরের সমান্তরালে আছে, দুটোর ক্ষেত্রেই কিন্তু এক্সিসটা একদম সমান, ভাঁজের যে অক্ষ দুটোর ক্ষেত্রে একদম সমান, এখানেও তাই এখানেও তাই। কিন্তু বাহু দুটোর যে পজিশন, এই বাহুটা এবং এই বাহুটা এরা কিন্তু পরস্পর সমান্তরাল, এইখানে কিন্তু পরস্পর এরা সমান্তরাল নয়। তো সিমেট্রিক্যাল আর আইসোক্লাইনালের মধ্যে এইটা কিন্তু মূল তফাৎ, বাকি কম বেশি এটা কিন্তু সমান। এখানেও এক্ষেত্রেও আপনি নতি যা দেখতে পাবেন, এখানেও কিন্তু নতির যে এই যে এক দুটো অ্যাঙ্গেল সে দুটো সেম থাকে, একই থাকে, এখানেও তাই থাকে, কিন্তু বাহুর পজিশনটা দুটো আলাদা। ঠিক আছে, এবার এটা যে সবসময় উলম্ব হবে এরকম কিন্তু নয়। সমপ্রবান ভাঁজ তির্যকও হতে পারে, এরকম তির্যকও হতে পারে, কিন্তু সেটা হলেও এই বাহু দুটো কিন্তু পরস্পরের সবসময়তেই আমরা দেখব সমান্তরালে থাকছে, এইটা কিন্তু এর মূল বৈশিষ্ট্য। আইসোক্লাইনাল বা সমপ্রবণের যে মূল বৈশিষ্ট্য সেটা হচ্ছে এইটা। তাহলে এটা বোঝা গেল। এরপর আইসোক্লাইনাল, এরপর আমরা মোনোক্লাইনাল দেখব। মোনোক্লাইনাল, এইখানে মোনোক্লাইনালের না, এটা মোনোক্লাইনাল নয়, মোনোক্লাইনালটা আমি এখানে দেখাচ্ছি। মোনোক্লাইনালটা কিছু নয়, একনত ভাঁজ, একনত একদিকে হেলে থাকে, একনত এরকম এরকম ধরনের ভাঁজটা হয়। আমরা যখন বিভিন্ন ধরনের ভাঁজের ক্ষেত্রে বিভিন্ন ধরনের ভূমিরূপের উপর বিভিন্ন ধরনের যে জলনির্গম প্রণালী তৈরি হয় সেইটা নিয়ে আলোচনা করব, তখন এইগুলো একনত গঠনে ভূমিরূপ ইত্যাদি বিষয়গুলো তখন আলোচনা করব। তো একনত গঠনের ক্ষেত্রে ভাঁজটা এক্ষেত্রে একটা দিকেই থাকে, সরল ভাঁজ সৃষ্টি হয়, একদিকে ভাঁজটা নত থাকে। তো মোটামুটি এটা মালভূমি অঞ্চলে ভূয়ালডন সংকোচন, তার জন্যে শিলাস্তরে বাঁকটা তৈরি হয়, একদিকে নত থাকে বলে এর নাম হচ্ছে একনত, বাংলাতে আমরা বলি, বা এটা মোনোক্লাইনাল, একদিকে এর ঢালটা থাকে, একদিকে থাকে। তো অসমান অনুভূমিক চাপের ফলে এটা তৈরি হতে পারে, এটাকে আমরা বলছি একনত ভাঁজ। এক্ষেত্রে অবশ্যই বাহু দুটোর দৈর্ঘ্য কখনোই সমান হবে না, কারণ একদিকে অনেকটা বেঁকে যাচ্ছে, আরেক দিকটা সমান থাকছে, অসমান্তরাল হচ্ছে, একটার সঙ্গে অন্যটা কখনোই সমান্তরাল হচ্ছে না। এবং অক্ষতল যেটা থাকছে সেটা কিন্তু সবসময়তেই বাঁকা, কারণ এদিকটা সমান, এদিকটা সমান, শুধুমাত্র একটা সাইডে ভাঁজটা তৈরি হয়েছে। এই এবার হচ্ছে রিকাম্বেন্ট ফোল্ড। রিকাম্বেন্ট ফোল্ড বা শায়িত ভাঁজ, যেখানে ভাঁজের অক্ষতল এবং বাহু দুটো অনুভূমিক তলের সাথে প্রায় সমান্তরালে চলে আসে, তাকে বলা হচ্ছে শায়িত ভাঁজ বা রিকাম্বেন্ট ফোল্ড। এখানে আমরা দেখতে পাচ্ছি রিকাম্বেন্ট ফোল্ড। এগুলো কি হচ্ছে, অনুভূমিক তলের সাথে প্রায় সমান্তরাল, প্রায়, পুরোটা সমান্তরাল নয়, এইখানে আমরা দেখতে পাবো অনুভূমিক তল এটা, তো এর সাথে পুরোপুরি সমান্তরাল নয়, তাহলে আরেকটু শুয়ে যেতে হতো, মোটামুটি সমান্তরাল হয়। তো যেন একদিকে পুরো শুয়ে পড়েছে ভাঁজটা, মাটির ওপরে প্রায় শুয়ে পড়েছে, এরকম অবস্থা, তাকে বলা হচ্ছে শায়িত ভাঁজ, রিকাম্বেন্ট ফোল্ড। এখন এই যে শায়িত ভাঁজ, এই শায়িত ভাঁজের ভেতরে যে শিলাগঠিত অংশ তাকে বলা হয় কোর, ভেতরের দিকের অংশটাকে বলা হয় কোর, আর বাইরের দিকের অংশ সেটাকে বলা হয় সেল। ঠিক আছে, বাইরের দিকের একটা রিকাম্বেন্ট ফোল্ড আমি এখানে দেখাচ্ছি, ধরুন এটা একটা রিকাম্বেন্ট ফোল্ড, শায়িত ভাঁজ, এর ভিতরের দিকের যে শিলাস্তরের অংশ তাকে বলা হয় কোর। এখানে কিছুটা কেলাসিত হয়ে যায়, শিলা এখানে কিছুটা কেলাসিত হয়ে যায়,
এবং বাইরের দিকে মূলত পাললিক শিলার অবস্থান দেখতে পাওয়া যায়। তো এই বাইরের অংশটাকে বলা হয় শেল, এটা মনে রাখবেন, একটা রিকাম্বেন্ট ফোল্ড, বাইরের দিকের অংশ শেল, ভেতরের অংশটাকে বলা হয় কোর। এবার এইখানে কখনো সখনো সাহিত্যভাজের যে শিলাস্তর তার মধ্যে ছোট ছোট আঙুলের মতো কিছু ভাঁজ তৈরি হতে দেখা যায়, যেইটাকে বলা হয় ডিজিটেশন। এর মধ্যে ছোট ছোট আঙুলের মতো অংশ ভাঁজ, তাকে বলা হয় ডিজিটেশন। তো এর এক্সাম্পল হিসেবে আমরা বলতে পারি দার্জিলিং হিমালয়। দার্জিলিং হিমালয় কিন্তু এরকম একটা শায়িত ভাঁজ, এরকম একটা রিকাম্বেন্ট ফোল্ড। মোটামুটি এটা 30-40 কিলোমিটার লম্বা হয় এবং এই যে কোর অংশ যেটা বললাম এটা কিন্তু কেলাসিত, অর্থাৎ এর মধ্যে আগ্নেয় বা রূপান্তরিত শিলা থাকতে পারে এবং বাইরের দিকে কিন্তু এর পলির আবরণী থাকে, যেটাকে আমরা শেল বলছি। দার্জিলিং হিমালয়, আলমোড়া হিমালয়, সেই দুটো কিন্তু খুব সুন্দর রিকাম্বেন্ট ফোল্ডের এক্সাম্পল। আর এরপরে আমরা বলবো ওভারথ্রাস্ট। ওভারথ্রাস্ট বা উদ্ঘট্ট ভাঁজ, যে ভাঁজের ক্ষেত্রে এখানে আমরা দেখতে পাচ্ছি কি এক্সিস যেটা রয়েছে, অক্ষ যেটা রয়েছে, সেখান থেকে শিলাস্তর ফেটে গিয়ে দুটো অংশ আলাদা হয়ে যায়, ফেটে গিয়ে দুটো অংশ আলাদা হয়ে যায়, তাকে বলা হচ্ছে ওভারথ্রাস্ট। শায়িত ভাঁজের এটা পরবর্তী অবস্থা। শায়িত ভাঁজের উপর যদি আরও চাপ বেড়ে যায় তখন শিলাস্তরের সহ্য ক্ষমতা চলে যায়, অক্ষতল বরাবর সেটা ফেটে গিয়ে ভাঁজ দুটো পৃথক হয়ে পড়ে এবং এই যে অংশটা, এই অক্ষতল বরাবর এই যে অংশটা, এখানে যে তলটা রয়েছে, এখানে যে তলটা রয়েছে, এই তল বরাবর এটা সরে যায়, যেটাকে আমরা থ্রাস্ট প্লেন বলি, থ্রাস্ট প্লেন। তো এরকম অবস্থা হতে পারে। কখনো কখনো এটা ছিন্ন হয়ে গিয়ে সামনের দিকে কিছুটা এগিয়ে যায়। তো যখন 1.5 কিমির কম দূরত্ব থাকে তখন এই পরিস্থিতিটাকে আমরা ওভারথ্রাস্ট বলছি। 1.5 কিলোমিটারের কম, 1.5 কিলোমিটারে এটা যদি বেশি হয়ে যায় তখন কিন্তু আর তখন সেটা উদ্ঘট্ট থাকছে না, সেটা তখন ন্যাপ হয়ে যাচ্ছে। তো 1.5 কিমির মধ্যে বাহুর অবস্থানটা, দূরত্বটা থাকে। আর ওভারথ্রাস্ট বলা হচ্ছে এই অংশটাকে, যেটা দূরে চলে যাচ্ছে সেটা মূলত ওভারথ্রাস্ট। আর নিচের যে অংশটা, যেখানে ভাঁজটা মূল ছিল, অর্থাৎ এই যে অংশটা, আমরা আরেকটা এখানে আঁকতে পারি। প্রথমে এই অবস্থায় ছিল, চাপ বাড়লো, সেটা আস্তে আস্তে ফেটে গিয়ে দূরে, কিছুটা দূরে এরকম অবস্থান করছে। তো এই যে অংশটা, এটাকে আমরা বলছি আন্ডারথ্রাস্ট। আর এই যে অংশটা দূরে যেটা সরে যাচ্ছে, দূরে যেটা চলে যাচ্ছে, এইটাকে বলা হচ্ছে ওভারথ্রাস্ট। ঠিক আছে, এই যে দূরত্বটা কতটা দূরে গেল এটা কিন্তু মনে রাখবেন 1.5 কিলোমিটারের ভেতরে থাকে, তার বেশি কিন্তু হয় না। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে উদ্ঘট্ট, বাংলাতে আমরা বলি, বা এটাকে আমরা ওভারথ্রাস্ট বলতে পারি। ফ্যান ফোল্ড। আচ্ছা, ন্যাপ, এর পরের যে অংশটা সেটা হচ্ছে ন্যাপ। যখন আরও চাপ বেড়ে যায় তখন একটা অংশ অন্যটা থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গিয়ে অনেকটা দূরে গিয়ে অবস্থান করে, তখন আমরা তাকে ন্যাপ ভাঁজ বলি। ন্যাপ ভাঁজের উপরে যে অংশটা, যেটা অন্য জায়গাতে চলে গেল, যেটা অন্য শিলাস্তরের উপর টুপির মতো গিয়ে অবস্থান করছে, তার একটা নাম আছে। এটা বলতে পারবেন কি বলা হয়?
ক্লিপে বলা হয়। ক্লিপে, ঠিক। এটা আরও যখন চাপ বেড়ে যাচ্ছে তখন একটা অনেকটা দূরে গিয়ে এটা অবস্থান করছে। তো টুপির মতো একটা শিলাস্তর এরকম অবস্থান করছে, তো এইটার নাম হচ্ছে ক্লিপে। এটা ন্যাপ ভাঁজের ক্ষেত্রে দেখা যায়। তো এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। এছাড়া আরও যে ভাঁজগুলো রয়েছে যেমন ফ্যান ফোল্ড, পাখা ভাঁজ, দুটো ঊর্ধ্বভঙ্গ পরস্পরের কাছাকাছি থাকে, ঊর্ধ্বভঙ্গ অংশগুলো, এবং অধোভঙ্গগুলো পরস্পরের থেকে দূরে থাকে, এটাকে বলা হয় পাখা ভাঁজ বা ফ্যান ফোল্ড। এছাড়া আরও কিছু ভাঁজ থাকে যেমন চেভরন ভাঁজ বা চেভরন ভাঁজ। এখানে আমরা দেখতে পাবো একেবারে সুতীক্ষ্ণ ভাঁজের যে অংশ, সুতীক্ষ্ণ, এখানে আমরা দেখতে পাচ্ছি একেবারে তীক্ষ্ণ অংশ, ঊর্ধ্বভঙ্গ অধোভঙ্গর যে অংশগুলো সেগুলো তীক্ষ্ণ কোণে মিলিত হচ্ছে, একে বলা হচ্ছে চেভরন ভাঁজ। স্কটল্যান্ডের একটা পর্বত আছে চেভিয়েট পর্বত, তার নামানুসারে এই ভাঁজটার নাম দেয়া হচ্ছে চেভরন। তো এরকম বিভিন্ন ভাঁজ শ্রেণীবিভাগ আমরা করতে পারি। এবার যেটা ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে ভাঁজের ফলে কি কি ভূমিরূপ তৈরি হয়, ভাঁজের ফলে যে ভূমিরূপগুলো তৈরি হয় সেগুলো কি কি। পাহাড় এবং উপত্যকা তৈরি হয়, ঊর্ধ্বভঙ্গ অধোভঙ্গগুলো পাহাড় এবং উপত্যকা তৈরি করে, অধোভঙ্গ উপত্যকা তৈরি করে, ঊর্ধ্বভঙ্গ পাহাড় তৈরি করে। তো পরবর্তীকালে এই ঊর্ধ্বভঙ্গে অধোভঙ্গে কিন্তু নদী উপত্যকা তৈরি হয় এবং আস্তে আস্তে ইনভার্সন অফ টোপোগ্রাফি বা বৈপরীত্য ভূমিরূপ তৈরি হয়। আমরা জানি যে ঊর্ধ্বভঙ্গে শৈলশিরা, অধোভঙ্গে উপত্যকা আছে, কিন্তু একটা সময় এটা পরিবর্তিত হয়ে যায় বিভিন্ন নদীর ক্ষয়কার্যের ফলে। যেখানে ছিল ঊর্ধ্বভঙ্গ সেখানে অধোভঙ্গ এবং অধোভঙ্গের জায়গায় ঊর্ধ্বভঙ্গ অবস্থান করে, যেটাকে আমরা বৈপরীত্য ভূমিরূপ বলে থাকি। তো ইনভার্সন অফ টোপোগ্রাফি এটা একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিরূপ যেটা ভাঁজের ফলে তৈরি হয়। আর যেখানে একনত ভাঁজ মূলত মালভূমির প্রান্তভাগে দেখতে পাওয়া যায় একনত ভাঁজ, সেখানে এরকম ভৃগু তৈরি হবে, স্ক্রাপ। একনত ভাঁজের ক্ষেত্রে এরকম ভৃগু তৈরি হবে, কারণ সেখানে এইদিকে ভাঁজটা তৈরি হয়েছে, তো এই যে অংশটা একটা ভৃগু হিসেবে অবস্থান করবে। মনোক্লাইনাল ভাঁজের ক্ষেত্রে এরকম ধরনের ভূমিরূপ দেখতে পাওয়া যায়। আচ্ছা, জুরা গঠন কিন্তু এই যে এরকমই একটা ধরনের ভূমিরূপ। সুইজারল্যান্ডের জুরা পর্বতে এই যে অংশ, ঊর্ধ্বভঙ্গতে পর্বতে এবং অধোভঙ্গতে উপত্যকা তৈরি করেছে, নদী উপত্যকা তৈরি করেছে। তো জুরা টাইপ ল্যান্ডফর্ম, সুইজারল্যান্ডের জুরা পর্বতে এটা দেখতে পাওয়া যায় বলে এরকম ধরনের অংশকে জুরা ল্যান্ডফর্ম বলে। ইনভার্সন অফ টোপোগ্রাফি এরপরে তৈরি হয়। এছাড়া পেনিপ্লেন, মোনাডনক, দীর্ঘদিন ক্ষয়কার্যের ফলে এই যে একটা ভূমিরূপ আমরা দেখতে পাচ্ছি, ক্ষয়ের ফলে ধীরে ধীরে ক্ষইতে সেখানে মোনাডনক অবশিষ্ট অংশ হিসেবে অবস্থান করতে দেখতে পাওয়া যায়। ডোম শেপ হিল বা গম্বুজ আকৃতি পাহাড়, তো ভাঁজের ক্ষেত্রে শীর্ষদেশ যদি গম্বুজ আকৃতি হয় তখন সেক্ষেত্রে ডোমাল শেপ হিল তৈরি হতে পারে। আমেরিকা যুক্তরাষ্ট্রে নাসভিল ডোম এরকম ধরনের একটা ভূমিরূপের উদাহরণ। কুয়েস্তা এবং হকব্যাক, একনত ভাঁজযুক্ত অঞ্চলে যেখানে প্রতিসম ঢাল থাকে, সমান ঢাল যেখানে থাকে সেখানে হকব্যাক তৈরি হয়। আর অপ্রতিসম ঢাল যেখানে ঢালটা একটু কম সেখানে কুয়েস্তা তৈরি হয়। গতকালও যেমন
আলোচনা করছিলাম হকব্যাক এবং কুয়েস্তার। হকব্যাকের ক্ষেত্রে ঢালটা কিছুটা তীক্ষ্ণ হয়, কুয়েস্তার ক্ষেত্রে ঢালটা অল্প হয়ে থাকে। তো ভাঁজের ক্ষেত্রে এই ভূমিরূপগুলো খুব সাধারণ বিষয়, সিম্পল বিষয়, ভাঁজের ক্ষেত্রে এগুলো আমরা দেখতে পাই। এরপরে আমরা চলে আসব চ্যুতি। চ্যুতি কাকে বলবো? শিলাস্তরের মধ্যে প্রথমত সংনমন, পীড়ন, টান, প্রসারণ এগুলো হতে থাকে পর্যায়ক্রমে, এবং তারপর সেখানে ফাটল তৈরি হয়। ফাটল বরাবর যখন শিলাস্তর সরে যায়, পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, অর্থাৎ চ্যুত হয়, স্থানচ্যুত হয় যে কোনো দিকে, তখনই তাকে বলা হয় চ্যুতি। এখন যদি বলা হয় বিশ্বের বৃহত্তম চ্যুতি কোনটা, তাহলে উত্তর কি হবে? ক্যালিফোর্নিয়ার সান আন্দ্রেস চ্যুতি। ক্যালিফোর্নিয়া, ঠিক। সান আন্দ্রেস চ্যুতি হচ্ছে বিশ্বের সবথেকে বড় চ্যুতি। আচ্ছা, আমরা বিভিন্ন সময় বলি দারুণ, ফাটল। তো এই দারুণ জিনিসটা কি আর ফাটল জিনিসটাই বাকি? দারুণ কোনটা? দারুণ হচ্ছে, বা যেটাকে জয়েন্ট বলা হয়, সেটা হচ্ছে ফাটলের ঠিক আগের অবস্থা। ফাটলের ঠিক আগের অবস্থা, সূক্ষ্ম চিড় ধরা যে অংশ, প্রাথমিকভাবে যে চিড় ধরা, সেইটাকে বলা হচ্ছে দারুণ। আর সেটাই যখন আরও বড় ফাঁক তৈরি হচ্ছে, সেই চিড় খাওয়া অংশ বরাবর অনেকটা সরে যাচ্ছে, একটা ফাঁক তৈরি হচ্ছে, বোঝা যাচ্ছে পরিষ্কার, সেইটাকে বলা হচ্ছে ফাটল, ক্র্যাক বা ফ্র্যাকচার। তো যাই হোক, এটা চ্যুতির ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ দুটো অংশ। তারপরেই ফাটল থেকেই ধীরে ধীরে যখনই শিলা চ্যুত হয়ে যাচ্ছে, তখন তাকে আমরা চ্যুতি বলছি। তো চ্যুতির ক্ষেত্রে চ্যুতির যে উপাদানগুলো আছে সেটা খুব গুরুত্বপূর্ণ, এখানে পরিষ্কার করে দেয়া রয়েছে। চ্যুতির ক্ষেত্রে প্রথম হচ্ছে ফল্ট প্লেন। যে তল বরাবর এই যে তলটা, এখানে আমরা দেখতে পাচ্ছি দুটো অংশ রয়েছে, এই অংশটা এখানেই ছিল একটা সময়, সেটা এই তল বরাবর নিচের দিকে নেমে এসেছে। তো এই যে তল বরাবর চ্যুতিটা হলো, এটা নিচের দিকে নেমেছে, এটা এদিকে সরতে পারতো, এদিকে সরতে পারতো, ওপর দিকে উঠে যেতে পারতো, যেদিকেই যাক না কেন, যে তল বরাবর চ্যুতিটা ঘটছে তাকে বলা হচ্ছে চ্যুতি তল বা ফল্ট প্লেন। এবার চ্যুতি তলের মধ্যে ঘর্ষণের কারণে নানা রকম আঁচড় কাটা দাগ তৈরি হয়, তাকে বলা হয় স্লিকেন সাইড। স্লিকেন সাইড। চ্যুতিতলের মধ্যে যে আঁচড় কাটা, কারণ এর উপর দিয়েই ঘর্ষণ হচ্ছে, এর উপর দিয়ে ওঠানামা হচ্ছে, সরে যাওয়া হচ্ছে, তাহলে স্বাভাবিক যেখানে আঁচড় কাটা দাগ থাকবে, তো সেইটাকে বলা হয় স্লিকেন সাইড। চ্যুতিতল মধ্যে যখন আঁচড় কাটা দাগ থাকে সেটাকে বলা হয় স্লিকেন সাইড। এখন এই চ্যুতিতলের মধ্যে যদি নানা রকমের শিলাচূর্ণ থাকে, চ্যুতিতলটা যদি অমসৃণ হয়, নানা রকমের বস্তু এখানে রয়েছে, এটা মসৃণ নয়, এখানে নানা রকম এটা ওটা পড়ে রয়েছে, শিলাচূর্ণ পড়ে রয়েছে, নানা রকম কোণযুক্ত অংশ রয়েছে, অমসৃণ এবড়ো খেবড়ো হয়ে রয়েছে, তো এটাকে বলা হয় ফল্ট ব্রেক্সিয়া বা চ্যুতি ব্রেক্সিয়া। এটা কিন্তু চ্যুতি তলেরই একটা টাইপ। আবার যখন এই চ্যুতি তলের মধ্যে মাটির স্তর চলে আসছে, তাকে বলা হয় ফ্লুকন। ফ্লুকন, এই চ্যুতিতলের উপর মাটির আস্তরণ আমরা দেখতে পাচ্ছি যখন, তখন তাকে বলা হয় ফ্লুকন। আর এই তলের মধ্যে যদি খুব সূক্ষ্ম সূক্ষ্ম ছোট ছোট পাউডারের মতো শিলাকণা থাকে, তখন তাকে বলা হয় গুজ। এগুলো কিন্তু সবই চ্যুতি তলের এক একটা টাইপ। সিকেন সাইট, আঁচড় কাটা দাগ, অমসৃণ শিলাপূর্ণ অংশ ফল্ট ব্রেক্সিয়া,
মাটি দ্বারা আচ্ছাদিত চ্যুতিতল ফ্লুকন, ছোট খুব সূক্ষ্ম পাউডারের মতো শিলাপূর্ণ অংশ, তাকে বলা হচ্ছে গুজ। তাহলে এতগুলো চ্যুতিতলের টাইপ হয়। এবার চ্যুতি রেখা, এটা খুব সহজ। যে রেখা বরাবর চ্যুতিতল ভূপৃষ্ঠকে যে নির্দিষ্ট অনুভূমিক সরল বা বক্ররেখা বরাবর ছেদ করছে, এইটা চ্যুতিতল অনুভূমিক রেখা যে তল বরাবর, যে রেখা বরাবর ছেদ করছে তাকে বলা হচ্ছে চ্যুতি রেখা। এই যে অংশটা, এটা হচ্ছে চ্যুতি রেখা। এবার যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে পাদমূল প্রাচীর এবং ঝুলন্ত প্রাচীর। পাদমূল প্রাচীর এবং ঝুলন্ত প্রাচীর, এখানে পাদমূল প্রাচীর বা যেটাকে আমরা ফুট ওয়াল বলি, এটা হচ্ছে ফুট ওয়াল, আর এটা হচ্ছে হ্যাঙ্গিং ওয়াল। তো অনেক সময় এখানে কনফিউশন তৈরি হয়। চ্যুতির যে অংশটা ফিক্সড, যে অংশটা কখনোই সরে যাচ্ছে না, সেটা যেখানে ছিল সেখানেই থাকছে, সেটা হচ্ছে ফুটওয়াল। আর চ্যুতির যে অংশটা উপরে উঠে যাচ্ছে বা নিচে নেমে যাচ্ছে বা সরে যাচ্ছে বিভিন্ন দিকে, সেই অংশটা হচ্ছে ঝুলন্ত প্রাচীর বা হ্যাঙ্গিং ওয়াল। এরকম নয় যে এটা নিচের দিকে নেমে এলো বলে এটাকে হ্যাঙ্গিং ওয়াল বলছি। এটা যদি ওপর দিকে উঠে যেত তখনও এটাকে হ্যাঙ্গিং ওয়াল বলা হতো, যদি সাইডে সরে যেত তখনও, বা যে কোনো দিকে যে অংশটারই মুভমেন্ট হচ্ছে তাকে আমরা বলছি হ্যাঙ্গিং ওয়াল বা ঝুলন্ত প্রাচীর। তো এটা খুব গুরুত্বপূর্ণ। নতি, এক্ষেত্রেও সেই সেম, অনুভূমিক তলের সাথে চ্যুতিতল, অনুভূমিক তলের সাথে এই অনুভূমিক তল এবং এটা চ্যুতিতল, এই চ্যুতিতল অনুভূমিক তলের সাথে যে কোণে হেলে রয়েছে তাকে আমরা বলছি চ্যুতির নতি। আয়াম, এখানেও সেই একই বিষয়, যে রেখা বরাবর চ্যুতিতল অনুভূমিক তলকে ছেদ করে যাচ্ছে তাকে বলা হচ্ছে এর আয়াম। হেড বা চ্যুতি কোণ, এটা খুব গুরুত্বপূর্ণ। হেড, এখানে কিন্তু উলম্ব তলের সাথে চ্যুতিতলের যে কৌণিক দূরত্ব, এখানে উলম্ব তল হচ্ছে এটা, উলম্ব 90 ডিগ্রি, এর সাথে উলম্ব তলের সাথে চ্যুতিতলের যে কৌণিক, যে কোণে হেলে রয়েছে চ্যুতিতলটা, তাকে বলা হচ্ছে হেড বা চ্যুতি কোণ। আর ক্ষেপ, হেভ, দুটো হয়, একটা হচ্ছে থ্রো, একটা হচ্ছে হেভ। হেভকে আমরা বলি ব্যবধি। ঊর্ধ্বস্তূপ আর অধস্তূপের মধ্যে যে অনুভূমিক দূরত্ব, ঊর্ধ্বস্তূপ এবং অধস্তূপের মধ্যে যে দূরত্ব, অনুভূমিক দূরত্ব, তাকে বলা হচ্ছে ব্যবধি বা হেভ। আর থ্রো কোনটা? ঊর্ধ্বস্তূপ অধস্তূপের মধ্যে যে উলম্ব দূরত্ব, অর্থাৎ এই যে কতটা নিচে নেমেছে বা কতটা উপরে উঠেছে, উলম্ব দূরত্ব, সেইটাকে বলা হচ্ছে থ্রো। এটা উপরে উঠতে পারত, নিচে নেমেছে, এখানে নিচে নেমেছে, এটা উপরে উঠতে পারত, যতটাই হোক না কেন এর সাথে এর যে উলম্ব দূরত্ব তাকে আমরা বলছি থ্রো। আর এর সাথে এর যে অনুভূমিক দূরত্ব, অর্থাৎ এই যে এতটা সরে গেছে অনুভূমিক দূরত্ব, তাকে আমরা বলছি হেভ বা ব্যবধি। তাহলে এইগুলো হচ্ছে চ্যুতির স্ট্রাকচারাল এলিমেন্ট, গাঠনিক উপাদান, খুব গুরুত্বপূর্ণ এটা। এবার আমরা চ্যুতির যে টাইপগুলো হয়, বিভিন্ন ধরনের যে চ্যুতি হয়, সেগুলোতে চলে যাব।
একটা হচ্ছে নর্মাল ফল্ট, যেক্ষেত্রে ঝুলন্ত প্রাচীর যেটা সেটা নিচের দিকে নেমে আসে, এটা আমরা দেখতে পাচ্ছি, এটা উপর থেকে নিচের দিকে নেমে এসেছে চুতিতল বরাবর, এইটাকে আমরা বলছি নর্মাল ফল্ট। এটাকে গ্র্যাভিটি ফল্টও বলা হয়, যেহেতু নিচের দিকে চলে যাচ্ছে এটাকে নর্মাল ফল্টকে গ্র্যাভিটি ফল্টও বলা হয়। আর এর ঠিক বিপরীত রিভার্স ফল্ট। রিভার্স ফল্টের ক্ষেত্রে এখানে এই অংশটা উপর দিকে চলে গেছে এই চুতিতল বরাবর, এটা ঝুলন্ত প্রাচীরটা যখন ওপর দিকে উঠে পড়ছে, হ্যাঙ্গিং ওয়াল যখন উপর দিকে উঠে পড়ছে, তখন তাকে বলা হচ্ছে রিভার্স ফল্ট, বিপরীত চ্যুতি বা বিলোম চ্যুতি। তো এক্ষেত্রে ভূপৃষ্ঠের ক্ষেত্রফলটা কিন্তু কমে যায়। নর্মাল ফল্টের ক্ষেত্রে ভূপৃষ্ঠের ক্ষেত্রফল বেড়ে যায়, এই ক্ষেত্রে কিন্তু ভূপৃষ্ঠের ক্ষেত্রফলটা কমে যায়। ভালো করে বুঝে দেখবেন, এক্ষেত্রে ভূপৃষ্ঠের ক্ষেত্রফল, যেহেতু এই জায়গাটা ঢাকা পড়ে যাচ্ছে, দেখুন হেলে যাচ্ছে এই অংশটা, একটা অংশ এরকম উপরে উঠে যাওয়া মানে এ তো ঢাকা পড়ে গেল, এই অংশটা এ তো এই জায়গাটা নিয়ে নিল। তো এখানে কি হচ্ছে, টোটাল ক্ষেত্রফল এইটুকু থাকছে, এইটুকু কমে যাচ্ছে। আর নর্মাল ফল্টের ক্ষেত্রে কি হচ্ছে, এই তল বরাবর নেমে চলে আসছে, আগে ছিল এইখানে এতটুকু ছিল, সে কিন্তু নেমে সরে আসছে, এইখানে চলে আসছে, তাহলে টোটাল এই যে ক্ষেত্রফল নর্মাল ফল্টের ক্ষেত্রে কিন্তু টোটাল এরিয়াটা বেড়ে যাচ্ছে। আর রিভার্স ফল্টের ক্ষেত্রে এরিয়াটা কিন্তু ছোট হয়ে যায়, কমে যায় এরিয়া, এটা মনে রাখবেন। তো নর্মাল ফল্ট, রিভার্স ফল্ট হলো। আর হচ্ছে থার্স্ট ফল্ট, থ্রাস্ট। বিপরীত চ্যুতিতলের ক্ষেত্রে, বিপরীত চ্যুতির ক্ষেত্রে চ্যুতিতলের নতিটা যদি আরও কমে যায়, তখন তাকে বলা হচ্ছে থ্রাস্ট ফল্ট, সংঘট্ট চ্যুতি। এখানে দেখুন আরও কিন্তু এটা সরে গেছে, 45 ডিগ্রি কম একটা নিম্ন চ্যুতি সৃষ্টি করেছে, একদম গা ঘেঁষে। ঠিক আছে, এই যে ফাটলটা তৈরি হয়েছিল সেটা কিন্তু খুব সোজাভাবে হয়নি, অনেকটা বাঁকা, 45 ডিগ্রি কম, এটা মনে রাখবেন, এটা 45 ডিগ্রি কম হয়, এই নতিটা 45 ডিগ্রি কম হয়। এটা যদি এরকম স্ট্রেট হতো, সোজা হতো, তাহলে এটা রিভার্স ফল্টই তৈরি করতো, কিন্তু যখন এটা 45 ডিগ্রি কম হচ্ছে, সেই ক্ষেত্রে খুব অল্প নতির একটা চ্যুতি এখানে তৈরি হয়, সেই ক্ষেত্রে সেটাকে বলে থ্রাস্ট ফল্ট। যেমন পীর পাঞ্জাল থ্রাস্ট, আমাদের হিমালয়ের, কাশ্মীর হিমালয় পীর পাঞ্জাল থ্রাস্ট, এছাড়া সান আন্দ্রিস চ্যুতিও কিন্তু এরকম একটা থ্রাস্ট ফল্টের উদাহরণ। ঠিক আছে, থ্রাস্ট ফল্টটা বুঝতে পেরেছেন, এবং এই যে অ্যাঙ্গেলটা হচ্ছে, এই অ্যাঙ্গেলটা কিন্তু 45 ডিগ্রি, মানে চ্যুতির যে নতি সেটা কিন্তু 45 ডিগ্রির কম হয়, অ্যাটলিস্ট এটা মনে রাখবেন, এটা খুব গুরুত্বপূর্ণ। এবার এক্ষেত্রে থ্রাস্ট হলো ওভার থ্রাস্টও হতে পারে, অর্থাৎ এক্ষেত্রে চ্যুতিতল ঊর্ধ্বস্তূপটা কি হয়, বিচ্ছিন্ন হয়ে যায়, ঊর্ধ্বস্তূপটা বিচ্ছিন্ন হয়ে যায়, এই অংশটা বিচ্ছিন্ন হয়ে যায়, একদম দূরে সরে যেতে পারে, এটা আরও বেশি প্রেশার পড়লে, এইটাকে বলা হয় ওভার থ্রাস্ট ফল্ট। ভাঁজের ক্ষেত্রে যেমন হয়, চ্যুতির ক্ষেত্রেও ঠিক সেম, ওভার থ্রাস্ট। এবার এটা হলো আন্ডার থ্রাস্ট হয়, এই অধস্তূপটা ভূত্বকের ভেতরে ঢুকে যেতে পারে, অধস্তূপটা, এই তাকে বলা হয় আন্ডার থ্রাস্ট, অর্থাৎ এই অংশটা এটা ভূপৃষ্ঠের নিচে প্রথিত হতে পারে, এটাকে বলা হয় আন্ডার থ্রাস্ট। ঠিক আছে, যখন এটা উপরে দূরে সরে যাচ্ছে তখন তাকে বলা হচ্ছে ওভার থ্রাস্ট, 45 ডিগ্রি কম যখন হচ্ছে তখন শুধু থ্রাস্ট, জাস্ট এটা এই ভূমিরূপটা এরকম, আরও বেশি প্রেশারের কারণে দূরে সরে যাচ্ছে, তাকে বলা হচ্ছে ওভার থ্রাস্ট। আর নিচের অধস্তূপটা যখন মাটির নিচে ঢুকে যাচ্ছে তখন তাকে বলা হচ্ছে আন্ডার থ্রাস্ট।
এবার এই যে ওভারথ্রাস্ট হলো বা আন্ডারথ্রাস্ট হলো, এই যে অংশটা দূরে অবস্থান করছে, বিচ্ছিন্ন হয়ে অবস্থান করছে, তাকে বলা হচ্ছে অটোকথন। এই টার্মটা মনে রাখবেন। অটোকথন। ঠিক আছে? যদি পার্শ্ববর্তী অঞ্চলে এটা অবস্থান করে তখন অটোকথন। যদি সামান্য দূরে অবস্থান করে, সামান্য একটু দূরে অবস্থান করে, তখন তাকে বলা হচ্ছে প্যারা অটোকথন। অটোকথনের ক্ষেত্রে আশপাশেই রয়েছে, মানে কাছাকাছি রয়েছে, সরে গেছে ঠিকই কিন্তু কাছাকাছি রয়েছে, তখন অটোকথন। একটু দূরে চলে গেছে তখন বলা হচ্ছে প্যারা অটোকথন। যদি অনেকটা দূরে চলে যায়, কোনো সংযোগ যদি না থাকে, তখন তাকে বলা হয় অ্যালোকথন। এই এতগুলো টার্ম কিন্তু এখানে আসছে। ঠিক আছে? কিছুই না, বিচ্ছিন্ন অংশটা যতটা দূরে অবস্থান করছে তার উপর নির্ভর করে এখানে এটা আসছে। একটু সামান্য দূরে রয়েছে অটোকথন, আর একটু বেশি দূরে রয়েছে প্যারা অটোকথন, অনেকটা দূরে রয়েছে অ্যালোকথন। ঠিক আছে? ধাপচ্যুতি, সোপানচ্যুতি, এটা আপনারা জানেন। পরস্পর সমান্তরাল অনেকগুলো স্বাভাবিক চ্যুতি যদি হয়, একটা স্বাভাবিক চ্যুতি যেটা নর্মাল ফল্ট, এটা নিচে নেমে যাচ্ছে, এটা নিচে চলে যাচ্ছে, এটা নিচে, তখন তাকে আমরা বলছি সোপানচ্যুতি বা স্টেপ ফল্ট। এবার যখন দুপাশে সোপানচ্যুতি হয়, এখানেও সোপানচ্যুতি দেখতে পাওয়া যাচ্ছে, পাশেও সোপানচ্যুতি রয়েছে, এরকম নেমে গেছে একটা একটা অংশ, এবং এইখানেও রয়েছে এরকম সোপান, তখন তাকে বলা হচ্ছে পরিখাচ্যুতি। তো এই দুটো কমন বিষয়, এগুলো আপনারা জানেন। যেটা আরও বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ফল্টেড ল্যান্ডফর্ম। ফল্টেড ল্যান্ডফর্ম প্রথম যেটা আসবে সেটা হচ্ছে ফল্ট স্ক্রাপ, চ্যুতি ভৃগু। ঝুলন্ত প্রাচীর আর পাদমূল প্রাচীরের যে খাড়া অংশ তাকে বলা হচ্ছে ফল্ট স্ক্রাপ, চ্যুতি ভৃগু, ভৃগুর মতো উঁচু হয়ে অবস্থান করছে, ফল্ট স্ক্রাপ। এই ফল্ট স্ক্রাপটা এখানে উপরে যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ফল্ট স্ক্রাপ। এটা দীর্ঘদিন ক্ষয়ের ফলে যখন এরকম একটা অবস্থায় পরিণত হয়, ক্ষয়ে যাওয়া, তখন তাকে বলা হয় ফল্ট লাইন স্ক্রাপ বা চ্যুতি রেখা ভৃগুতট। বৈষম্যমূলক ক্ষয়ের কারণে এটা হয়েছে এবং ডেভি সেই নামটা দিয়েছিলেন ফল্ট লাইন স্ক্রাপ। এটা খুব গুরুত্বপূর্ণ। এই ভূমিরূপটা আমরা বিভিন্ন সময় দেখতে পাবো, এবং এখানেও যে বিভিন্ন রকমের ভূমিরূপ, আরও নানা রকমের টাইপ আছে, সেগুলো এখানে ডিটেলে আলোচনার প্রয়োজন নেই। যখন আমরা বিভিন্ন ভূমিরূপ জলনির্গম প্রণালী আলোচনা করব, তখন এখানে আরও কিছু টাইপ সেখানে আমরা আলোচনা করব। তো এবার আরেকটা খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ব্লক মাউন্টেন এবং হোস্ট। ব্লক মাউন্টেন আর হোস্ট কাকে বলে একটু বলুন তো? হ্যালো, আর একবার বলেন স্যার কোশ্চেনটা। হ্যাঁ বললাম, হোস্ট এবং স্যার ব্লক মাউন্টেন এগুলো কাকে বলে? দুটি সমান্তরাল চ্যুতির উল্লম্বভাবে যে মাঝের অংশ, হ্যাঁ বলুন, যে কেউ একজন বলুন। দুটি সমান্তরাল চ্যুতির মাঝের অংশ যখন উপর দিয়ে উঠে যাবে, দুই দিকে সমান্তরাল থাকলে তখন বলা হবে হোস্ট। হুম, আর যদি সমান্তরাল না থাকে তাহলে তখন তাকে বলা হবে ব্ল্যাক স্তূপ ফরেস্ট। পর্বত। ব্ল্যাক ফরেস্ট, হ্যাঁ ঠিক। এবার এক্সাম্পলগুলো একটু বলুন তো, হোস্টের এক্সাম্পল, ব্লক মাউন্টেনের এক্সাম্পল। সাতপুরা, ব্ল্যাক ফরেস্ট।
আর হোস্টের এক্সাম্পল শিলং মালভূমি, ভারতের ক্ষেত্রে শিলং মালভূমি এটা কিন্তু একটা হোস্টের এক্সাম্পল, মনে রাখবেন। এছাড়া জর্ডন মালভূমিও একটা হোস্ট। আর ব্ল্যাক ফরেস্ট জার্মানিতে, আমাদের সাতপুরা বিন্ধ্য, ফ্রান্সের ভোজ, এগুলো হচ্ছে ব্লক মাউন্টেন, যেটা কিনা সমান্তরাল থাকে না। দুটো সমান্তরাল চ্যুতি হলে সেটা হোস্ট, আর যখন সমান্তরাল থাকছে না, বা অনেক সময় কি হয় হোস্টের ক্ষেত্রে নদীতে ক্ষয়প্রাপ্ত হয়ে বিভিন্ন রকমের আকৃতি চলে আসছে, সমান্তরাল থাকছে না, সেক্ষেত্রেও সেটাকে আমরা ব্লক মাউন্টেন বলবো। আরেকটা ব্লক মাউন্টেন হয়, সেটা হচ্ছে টিল্টেড ফল্ট, বা যেটাকে আমরা বাংলাতে তির্যকচ্যুত স্তূপ পর্বত বলি। যখন দুটো চ্যুতির অংশ তির্যকভাবে এইভাবে উত্থিত হচ্ছে, হেলে রয়েছে, আমরা দেখতে পাচ্ছি কি এখানে এটা আমরা হেলে রয়েছে দেখতে পাচ্ছি, তো এটাকে বলা হয় তির্যকচ্যুত স্তূপ পর্বত, টিল্টেড ব্লক মাউন্টেন। যেমন আমাদের এক্সাম্পল কি আসছে, তির্যকচ্যুত স্তূপ পর্বত, পশ্চিমঘাট পর্বত। ভারতের পশ্চিমঘাট কিন্তু এরকম হেলে রয়েছে, তির্যকভাবে রয়েছে, তো পশ্চিমঘাট পর্বত একটা ব্লক মাউন্টেন, কিন্তু সেটা তির্যকচ্যুত স্তূপ পর্বত। আর হচ্ছে রিফট ভ্যালি কাকে বলে? সংস্র উপত্যকা, গ্রস্ত উপত্যকা, দুটো, হ্যাঁ, দুটো সমান্তরাল স্বাভাবিক চ্যুতি রয়েছে, তার মধ্যবর্তী ভূমিভাগ টানজনিত বলের কারণে পার্শ্ববর্তী অঞ্চল থেকে নিচে নেমে যায়, তাকে আমরা বলছি রিফট ভ্যালি, গ্রস্ত উপত্যকা, সংস্র উপত্যকা। তো আমাদের যেটা নর্মদা উপত্যকা রয়েছে সেটা কিন্তু একটা রিফট ভ্যালি, পাশাপাশি সাতপুরা বিন্ধ্য রয়েছে, তার মাঝের এই যে নিচু অংশটা, এই অংশটা রিফট ভ্যালি। দামোদর উপত্যকাও একটা রিফট ভ্যালি, জার্মানিতে রাইন উপত্যকা, জর্ডন উপত্যকা ইসরায়েলের, সেটাও রিফট ভ্যালির মধ্যে পড়ছে। তো এটা হচ্ছে রিফট ভ্যালি। এবং সবথেকে গুরুত্বপূর্ণ যেটা, আমরা ইস্ট আফ্রিকান যে রিফট ভ্যালি এখানে আমরা দেখতে পাচ্ছি, ইস্ট আফ্রিকান রিফট ভ্যালি, এই যে অংশটা এখানে কিন্তু পুরো প্রায় এটা বিচ্ছিন্ন হয়ে গেছে আমরা বলতে পারি। এখানে একটা খুব সুন্দর রিফট ভ্যালির এটা এক্সাম্পল, বিরাট বড় একটা রিফট ভ্যালি রয়েছে পূর্ব আফ্রিকাতে, বৃহৎ গ্রস্ত উপত্যকা। সবথেকে পৃথিবীর মধ্যে সবথেকে বড় যে গ্রস্ত উপত্যকা সেটা কিন্তু এই পূর্ব আফ্রিকার এই যে অংশটা আমরা দেখতে পাচ্ছি, সোমালিয়ার পাশে, কেনিয়া, সোমালিয়া, এই যে অংশটা, এইখানে কিন্তু একটা বিরাট বড় রিফট ভ্যালি রয়েছে, যেটা পরবর্তীকালে মনে করা হয় বিচ্ছিন্ন হয়ে যাবে, পুরোপুরি একটা নতুন এখানে মহাদেশ তৈরি করতে পারে, মানে দেশেরই একটা অংশ বলা যায়। তো এটা বিচ্ছিন্ন হয়ে যাবে একটা সময়, তো মাঝখানে এই সমুদ্রের এই অংশটা মাঝখানে এখানে চলে আসবে। যাই হোক, এটা অনেক পরের বিষয়, কিন্তু এখানে একটা গ্রেট রিফট ভ্যালি রয়েছে, সবথেকে বড় গ্রস্ত উপত্যকা রয়েছে। এবং এই যে খাত, এটা জার্মানিতে এটাকে গ্র্যাবেন বলে, জার্মানিতে এটাকে গ্র্যাবেন বলে। এবার এটা হচ্ছে রিফট ভ্যালি। র্যাম্প ভ্যালি কাকে বলে? র্যাম্প, এটা বলতে পারবেন? স্যার সমান্তরাল চ্যুতির মধ্যবর্তী অংশ, দুটি বিলম্ব চ্যুতির মধ্যবর্তী অংশ পার্শ্ববর্তী অঞ্চল থেকে নিচে বসে গেল। হ্যাঁ, মানে এক্ষেত্রে দুটো বিপরীত চ্যুতি রয়েছে। আমরা কি দেখলাম, দুটো অংশ নিচের দিকে বসে গেছে, এখানে দুটো বিপরীত চ্যুতি হয়েছে, এদিকে একটা হয়েছে, এদিকে একটা হয়েছে। এই অংশটা নিচে, এই দুটো বিপরীত চ্যুতি আমরা দেখতে পাচ্ছি। ঝুলন্ত প্রাচীরটা উপর দিকে উঠে গেছে। তো এই ক্ষেত্রে যে উপত্যকাটা তৈরি হচ্ছে, মধ্যভাগের যে অবনমিত অংশ, সেটাকে বলা হচ্ছে র্যাম্প ভ্যালি। ঠিক আছে, এটা কিন্তু দুটোই বিপরীত চ্যুতি, পাশাপাশি দুটো বিপরীত চ্যুতি, নিচের অংশটা তাকে বলা হচ্ছে র্যাম্প ভ্যালি।
ব্রহ্মপুত্র উপত্যকা হচ্ছে এরকম র্যাম্প ভ্যালির এক্সাম্পল। আমাদের যে ব্রহ্মপুত্র উপত্যকা সেটা কিন্তু র্যাম্প ভ্যালির মধ্যে রয়েছে। ঠিক আছে, তো এগুলো দেখতে পাওয়া যায়। আর এক্ষেত্রেও কিন্তু ওই ক্লিপে তৈরি হতে পারে, অর্থাৎ চ্যুতির একটা বাহু অনেকটা দূরে বিচ্ছিন্ন হয়ে গিয়ে অবস্থান করছে, ক্লিপে বলা হয়। আমাদের হিমাচল প্রদেশের সিমলা ক্লিপে সেটা কিন্তু এরকম ধরনের একটা ক্লিপের এক্সাম্পল। তো এই হচ্ছে আমাদের ভাঁজ চ্যুতির যে মূল অংশ সেইগুলো। এবার এখান থেকে প্রচুর প্রশ্ন তৈরি হয়, এমসিকিউ তৈরি হয়, ক্লাসিফিকেশান থেকে হয়, বা আমি যে অনেকগুলো টার্ম এখানে বললাম সেগুলো থেকে কিন্তু প্রশ্ন তৈরি হওয়ার প্রচুর জায়গা রয়েছে। ঠিক আছে, আমি এমসিকিউগুলো দিয়ে দেব, আপনারা সাথে সাথে পুরো যে অংশগুলো আছে সমস্তটাই তৈরি করে ফেলবেন এবং আপনারা একটু ডিসকাশানটা করুন। রাতের দিকে যারা ডিসকাশান করবেন 10:30টার সময় তারা ডিসকাশানটা শুরু করুন, আর দেরি নয়। যারা দুপুরে করছেন দুপুরে করুন, বাকিরা কিন্তু রাতে 10:30 থেকে, আমি টাইমটা বলে দিচ্ছি, এই সময় কিন্তু আপনারা আসবেন। আজকে কে লিঙ্ক দেবেন সেটা এখনই ঠিক করে নিন। যে কোনো একজন লিঙ্কটা দেবেন, গুগল মিটে গিয়ে যেভাবে লিঙ্ক দেয়, লিঙ্ক ক্রিয়েট করে লিঙ্কটা পোস্ট করে দেবেন, এবং যারা রাতের ডিসকাশান যারা করবেন বলছেন তারা সেই লিঙ্কটা ধরে আসবেন। আচ্ছা, আজমিরা আপনি বলছিলেন রাতে আপনি করতে পারেন, তো শুনতে পেলাম না কি বলছেন। অনেকেই করবেন রাতে। আগের দিন আমি প্রথম দিন জিজ্ঞাসা করছিলাম, দিশা হ্যালো, হ্যাঁ রাতের দিকে করা যাবে 10:30 থেকে। হ্যাঁ, তাহলে 10:30 থেকে আজমিরা আপনি লিঙ্কটা দেবেন, আর বাকি যারা দুপুরে করছেন না তারা রাতে করুন, এটা ডিসকাশান করুন। নিজে পড়ার থেকেও ডিসকাশান করলে অনেক বেশি কাজ হবে, অনেক ভালোভাবে মনে রাখতে পারবেন, অনেক তাড়াতাড়ি পড়াটা হবে। নিজে পড়লে এতটা তাড়াতাড়ি হবে না, বা স্মৃতিশক্তি অনেক বেশি কাজ করবে যখন আপনি সেটা নিয়ে কথা বলবেন, সেটা যখন ডিসকাস করবেন তখন সেটা কিন্তু হবে। ঠিক আছে, আপনারা শুরু করুন রাতের দিকে ডিসকাশান। অন্তত 3-4 জন থাকলেও আপনারা করুন, কন্টিনিউ করে যাবেন। 2 জন থাকলেও করবেন। ঠিক আছে, নোটিশটা আসতে দিন। হ্যাঁ বলুন, আজকে করুন 10:30 থেকে। কোন টপিকে করবেন বলুন। আজকে শিলার উপর করতে পারেন, বা এই যে 3টে টপিক হয়ে গেল আমাদের, 3-4টে টপিক, এই টপিক সবকটাই করুন, সবগুলোই করুন, আপনারা কোয়েশ্চেন আনসার করুন। ঠিক আছে, আপনার কথা আমি কিছু বুঝতে পারছি না, কি বলছেন? স্যার বলছি আমি প্রথম থেকেই করতে চাই, কারণ একটা ডিসকাশন করা হয়নি। হ্যাঁ, প্রথম থেকেই করুন, প্রথমের অংশগুলো থেকেই করুন, কিন্তু করুন, ডেলি করবেন, 2 জন থাকলেও করবেন, এটাই বক্তব্য আমার। এবং রেগুলার করুন। আর যখন আপনাদের ডিসকাশানটা শেষ হচ্ছে তখন ঠিক করে নেবেন যে আগামীকাল আমরা এই ডিসকাশান এই টপিকের উপর ডিসকাশান করব, এবং আগামীকাল এই ব্যক্তির লিঙ্ক দেবেন। কোনো একজন শুধু দেওয়ার প্রয়োজন নেই, আপনারা ঘুরিয়ে ফিরিয়ে বিভিন্ন জন লিঙ্কটা দেবেন, এবং যিনি দেবেন তিনি তো থাকছেনই, তার সাথে আরও বাকিরা অ্যাড হয়ে যাবেন। আর যারা দুপুরে করছেন তারাও করতে পারেন, তারা যদি মনে করেন যে আমি আরেকটু আলোচনা করব, তারাও রাত্রে করতে পারেন, বা রাত্রে যারা করছেন কোনো দিন মনে হলো দিনের বেলা করব, সেটা করতে পারেন। ঠিক আছে, তবে হ্যাঁ, দিনের বেলা করবেন মানে রাত্রে আর আপনি করছেন এরকম যেন না হয়। রাতে যারা করবেন তারা রাতে রেগুলার করবেন। ঠিক আছে, হ্যাঁ আজকে আজমিরা আপনি আজকে লিঙ্কটা দিন, এরপর আপনারা ডিসকাশানের সময় ঠিক করে নেবেন যে পরের দিন কে দেবেন বা কোন কোন টপিকে করবেন। আর যদি মনে হয় যে টাইমটা 10:30 থেকে আর একটু আগিয়ে আনবো বা আর একটু পিছিয়ে দেবো 5-10 মিনিট, যেটা আপনাদের মনে হবে যে এই সময়টা আমাদের সবার জন্য ঠিকঠাক, সেটা আপনারা করে নিতেই পারেন, সেটা নিয়ে কোনো সমস্যা নেই। আপনাদের যে সময়টা ঠিকঠাক মনে হবে সেই সময়টাতেই আপনারা করবেন, বা কতক্ষণ করবেন সেটাও আপনাদের উপরেই নির্ভর করছে। যদি মনে হয় যে আধ ঘন্টা, 45 মিনিট, 1 ঘন্টা করব, যেমন
আপনাদের মনে হবে, যেটা প্রয়োজন হবে, করতে পারবেন যতটা সেভাবে করবেন। ঠিক আছে? ওকে, ঠিক আছে, তাহলে আজকের ক্লাসটা এখানে কমপ্লিট করছি। নমস্কার, ধন্যবাদ।